পঞ্চায়েত প্রধান বিভিন্ন জায়গায়, শহরের বুকে পুরসভা যারা চালান বিভিন্ন জায়গায়, তাদের জীবনযাত্রার মান যেভাবে পরিবর্তন হয়েছে বিগত 15 বছরে, মানুষ ভালো চোখে দেখে। সর্বোপরি মমতা ব্যানার্জির আলোর বৃত্ত ঘিরে থাকা যে কম্পাউন্ডার সেকশন ছিল, রোগী জানে তার অসুখ করেছে, রোগী ডাক্তারের কাছে যেতে চাইছে, ডাক্তারবাবুর কাছে গেলে রোগী জানে ডাক্তারবাবু চিকিৎসা করে ওষুধ দেবে, সে সেরে যাবে। ডাক্তারের চেম্বার অবধি গেছে, ভেতরে প্রবেশ করতে পারেনি, কারণ চেম্বারের বাইরে কয়েকটা কম্পাউন্ডার বসে মাতব্বরি। রাজাবাজারে নাকি হেলমেট ছাড়া বাইক চালানো যায়, রাজাবাজারে সবাই কেউ নাকি বাইকে হেলমেট পরে না, তো দিলীপ বাবু কি রাজাবাজারে বাইক চালাচ্ছিলেন? কিন্তু আইন প্রণেতা, একজন মন্ত্রী, মানুষকে কি শিক্ষা দেবেন? একইভাবে একজন নির্বাচিত জনপ্রতিনিধি, সে প্রকাশ্যে বলছে আমাকে মুসলমানরা ভোট দেয়নি তাই আমি ওদের সার্টিফিকেট দেব না, সংবিধানের শপথ নিয়ে, এই কথা কোনো জনপ্রতিনিধি বলতে পারে? তৃণমূলের হার 2026-এ এবং সবার মুখে যেটা শোনা যাচ্ছে অতি প্রতীক্ষিত এই পরিবর্তন, তারপরেই তোমার পদত্যাগ। কিন্তু মানে দলের খারাপ সময়ে দলকে ছেড়ে দেওয়া, এটা কি করা যায়? বিভিন্ন ক্ষেত্রে এই প্রশ্নটা উঠছে, তোমার কি মতামত? মানে আমি দল ছেড়ে দিয়েছি, এটা আপনি কোথা থেকে খবরটা পেলেন? মানে যে মুখপাত্র পদ থেকে পদত্যাগ দিয়েছে, মুখপাত্র পদ থেকে পদত্যাগ করেছি, কারণ মুখপাত্রর কাজ কি? মানুষের কাছে গিয়ে, মিডিয়ায় গিয়ে, পাবলিক মিটিংয়ে গিয়ে দলের পক্ষে বার্তা দেওয়া। দলের পক্ষে আমরা বার্তা দিয়েছি। 2021-এ আমরা জিতেছি, 24-এ জিতেছি, তেমনি 26-এ হেরেছি। তো ভালোর সময় যদি ভালোর কৃতিত্ব আলো আমরা নিই, খারাপের সময় খারাপের দায়টা নেব না? মানুষ তো আমাদের বার্তা গ্রহণ করেননি, মানুষ তো প্রত্যাখ্যান করেছেন, তো সেই দায়টা আমি মাথায় নেব না, স্বীকার করবো না? আর পদত্যাগ আমি দল থেকে করিনি, দল তৃণমূল কংগ্রেস করি। মমতা ব্যানার্জিকে দেখে দল করেছি, দলের জন্ম থেকে দলের সাথে আছি, দল থেকে পদত্যাগ করিনি। মুখপাত্র পদে আমার মনে হয়েছে যে তার মানে আমাদের যে বক্তব্য বা আমার যে বক্তব্য সেটা মানুষ মান্যতা দেননি। তো যেখানে মানুষ মান্যতা দেননি, আমি কোন হরিদাস পাল তাকে মান্যতা দেওয়ার? এখন পরিষ্কার হিসেবে, যেহেতু এই প্রত্যাখ্যান মানুষের, গণতন্ত্রে হার থাকলে জিত থাকবে, জিত থাকলে হার থাকবে। আজকে যদি 2026-এর হারকে মান্যতা না দিই, তাহলে 2024-এর জয়টা মিথ্যে হয়ে যায়, 21-এর জয়টা মিথ্যে হয়ে যায়, 16-র জয়, 14-র জয়, 11-র জয়, সেগুলো যেরকম সত্যি, আজকের এই হারটাও সত্যি। মানুষ আমাদের বিপক্ষে গেছে, বিভিন্ন কারণে বিপক্ষে গেছে। দল আত্মসমীক্ষা করবে, পর্যালোচনা করবে, ঘুরে দাঁড়ানোর লড়াইতে নিশ্চিতভাবে দল যদি আবার রাস্তায় নামে, রাস্তায় নামার ডাক যেভাবে দিচ্ছে, রাস্তা রাস্তা দেখাবে। বিজেপি সরকারে এসছে, তারা যদি ভালো কাজ করে, ভালোটাকে যেরকম ভালো বলবো, তেমনি গরিব হকারের পেটে লাথি মারাটাকেও খারাপভাবে খারাপই বলবো। বিজেপি যদি চিংড়িহাটা ফ্লাইওভারের কাজটা যদি সম্পন্ন করে, তাতে মানুষের কলকাতার যেরকম উপকার হচ্ছে, তেমনি একইভাবে একজন নির্বাচিত জনপ্রতিনিধি, সে প্রকাশ্যে বলছে আমাকে মুসলমানরা ভোট দেয়নি তাই আমি ওদের সার্টিফিকেট দেব না, সংবিধানের শপথ নিয়ে, এই কথা কোনো জনপ্রতিনিধি বলতে পারে না। আমি আজকে এখানে জনপ্রতিনিধি হিসেবে যে চেয়ারে বসে রয়েছি, আজকে আমার এখানে যদি সিপিএম এর কোনো সমর্থক আসেন, আমি তাকেও পরিষেবা দিতে বাধ্য, কারণ আমাকে যিনি ভোট দেননি, আমি তারও জনপ্রতিনিধি। ঠিক একইভাবে বিজেপির খারাপগুলোর যেরকম সমালোচনা করব, কিন্তু আবার রাজ্যের জন্য যদি তারা 39,000 কোটি টাকার প্যাকেজ আনেন, তাতে যদি রাজ্যের অর্থনীতির ভালো হয়, যদি গরিব বেকারের হাতে কাজ জোটে, অনাবশ্যক সমালোচনা একবারই করতে যাব কেন? ভালো কাজের নিশ্চিতভাবে ভালো বলবো, খারাপ কাজ হলে তীব্রভাবে সমালোচনা করব। গণতন্ত্রে গঠনমূলক বিরোধিতার ভূমিকায় তার জন্য কোনো পদ লাগে না, পদ ছাড়াও সেই ভূমিকা পালন করা যায়। তবে এই যে বলে মানুষ প্রত্যাখ্যান করেছে, এই প্রত্যাখ্যান কেন? মানে এই যে মমতা বন্দ্যোপাধ্যায় যেখান থেকে উত্থান হয়েছিল, যেখান থেকে ক্ষমতায় এসেছিলেন, মুখ্যমন্ত্রী ছিলেন, সিঙ্গুর আন্দোলন, তিনি চাইলে কি একটা ভালো বাংলা উপহার দিতে পারতেন না? ভালো বাংলা দেননি, কি বলেছে দেখছেন এখন হতাশ হাহাকার, যে হকাররা বলেছে আমরাই তো বিজেপিকে ভোট দিয়ে এনেছিলাম, বিজেপি এসে আমাদের পেটেই লাথি মারলো। মানুষ গণতন্ত্রের শেষ কথা বলে, সেই মানুষই মমতা ব্যানার্জি সরকারই তো, যারা গরিবের সরকার বলেছে 34 বছর, গরিবকে তো 34 বছরে 34 নয়া পয়সা কেউ গরিব মহিলার ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে দেয়নি। মমতা ব্যানার্জি সরকার লক্ষ্মীর ভান্ডার পৌঁছে দিয়েছিল, যখন তখন ভাতা ভিক্ষা অনেক কিছু বলা হয়েছিল, 1,500 টাকা করে পাচ্ছিল, বলা হলো 3,000 টাকা অন্নপূর্ণা ভান্ডার, কবে পাবে কেউ জানে না, 12 পাতার ফর্ম হাজির। সে ঠিক আছে, ভালো, দের আয়ে পর দুরস্তায়, আমরা অপেক্ষা করবো যেন 3,000 টাকা পান। কিন্তু যা শোনা যাচ্ছে যে ক্রাইটেরিয়া, তাতে অলরেডি 1/3 মহিলাও সেই
লক্ষ্মীর ভান্ডার প্রাপকরা তারা অন্নপূর্ণা ভান্ডার পাবেন কিনা সন্দেহ দেখা দিয়েছে। মানুষ নিশ্চিতভাবে প্রচারে বিশ্বাস করেছেন। বিজেপি যদি প্রতিশ্রুতি রাখতে পারে নিশ্চিতভাবে ভালো, কিন্তু যেই প্রতিশ্রুতি তারা দিয়েছেন, আজকের দিনে দাঁড়িয়ে ভারতবর্ষের যে অর্থনৈতিক পরিস্থিতি, যে দেনা, বিপুল দেনা গোটা দেশের উপরে, পেট্রোল ডিজেলের দাম যেভাবে বাড়ছে, আদৌ কতটা সম্ভব এই রিলিফ প্যাকেজ এইভাবে দেওয়া? প্রথম প্রশ্ন সেটা। দ্বিতীয় প্রশ্ন, এই জয় তো নিষ্কলুষ নয়। ৩৫ লক্ষ মানুষ যারা বৈধ ভোটার, জাস্ট ভোটার প্রসেস থেকে বাদ দিয়ে রাখলেন তাদের। সরাসরি 34টা সিট তৃণমূল কংগ্রেস হেরেছে। এসআইআর এ আন্ডার অ্যাডজুডিকেশন করে বিশেষ করে সংখ্যালঘু মুসলমানের নাম সেই আসনগুলো থেকে বাদ দেওয়া। 34টা এমন আসন রয়েছে, মুর্শিদাবাদ জেলাতে এরকম 7 থেকে 8টা আসন রয়েছে, বেলডাঙ্গার মতো আসন, মুর্শিদাবাদের মতো আসন তৃণমূল কংগ্রেস হেরেছে। ধর্মনিরপেক্ষ শক্তি হেরেছে, সাম্প্রদায়িক শক্তি জিতেছে, শুধুমাত্র সংখ্যালঘু মানুষের নাম বাদ দেওয়া হয়েছে, এবং যে মার্জিনে বিজেপি জিতেছে তার থেকে কয়েক গুণ বেশি মানুষের নাম সেই আসনগুলো থেকে বাদ দেওয়া হয়েছে। কেন বলছি এরা বৈধ নাগরিক? কারণ ট্রাইব্যুনালে অ্যাপিল করলে দেখা গিয়েছে সেকেন্ড ফেজের আগে যারা ট্রাইব্যুনালে অ্যাপিল করেছিলেন 1476 জন, ওই দুদিনের টাইম ফ্রেমের মধ্যে, তার মধ্যে 1468 জনের নাম উঠে গিয়েছে। মানে 99.6% মানুষ যারা ট্রাইব্যুনালে গেছেন প্রমাণ হয়েছে তারা বৈধ ভারতীয়, তাহলে তাদের নাম বাদ দিয়েছিলে কেন বাবু? ফারাক্কার কংগ্রেসের বিধায়ক মোহতাব শেখ, তার নামই বাদ দিয়ে দিয়েছিল। স্পেশাল ট্রাইব্যুনাল করলেন টিএস শিবগানাম তার বাড়িতে, তার নাম উঠলো। শুধু তাই না, মানুষ তাকে নির্বাচিত করলো, যাকে মানুষ ম্যান্ডেট দিল তাকে বিজেপি আর নির্বাচন কমিশন বাতিল করে দিয়েছিল। তাই এই জয় নিষ্কলুষ নয়। কিন্তু হ্যাঁ, তৃণমূলের বিরুদ্ধে মানুষ মত দিয়েছে, তার বিভিন্ন কারণ রয়েছে। 15 বছরের অ্যান্টি ইনকামবেন্সি, একটা সরকার চললে কাজ করতে গেলে ভুল হয়, প্রচুর ভুল হয়েছে। সর্বোপরি মমতা ব্যানার্জির আলোর বৃত্ত ঘিরে থাকা যে কম্পাউন্ডার সেকশন ছিল, রোগী জানে তার অসুখ করেছে, রোগী ডাক্তারের কাছে যেতে চাইছে, ডাক্তারবাবুর কাছে গেলে রোগী জানে ডাক্তারবাবু চিকিৎসা করে ওষুধ দেবে, সে সেরে যাবে। ডাক্তারের চেম্বার অবধি গেছে, ভেতরে প্রবেশ করতে পারেনি, কারণ চেম্বারের বাইরে কয়েকটা কম্পাউন্ডার বসে মাতব্বরি করে। ডাক্তারবাবুর কাছে রোগীকে পৌঁছতে দেয়নি। ডাক্তারবাবুর নাম মমতা ব্যানার্জি, রোগীর নাম তৃণমূল কংগ্রেস। সারা রাজ্যব্যাপী যারা মমতা ব্যানার্জির ডান হাত বা হাত অজুহাত ছিল, ডান কান বাকান ছিল, যারা 10টা গাড়ির কনভয় নিয়ে ঘুরে বেড়াতো, 2 জন সিকিউরিটি ছাড়া যারা রাস্তায় বেরোতো না, সেগুলো সবার আগে পালিয়েছে। আজকে পশ্চিমবঙ্গের বুকে মমতা ব্যানার্জির সরকারের বিরুদ্ধে, মমতা ব্যানার্জির বিরুদ্ধে যে জনরোষ ছিল না, মমতা ব্যানার্জির সরকারের একটা অংশের বিরুদ্ধে সেই জনরোষ ছিল, এবং তার জন্য দায়ী নিচুতলার নেতৃত্ব থেকে শুরু করে ওই কম্পাউন্ডাররা, পঞ্চায়েত প্রধান, বিভিন্ন জায়গায়, শহরের বুকে পুরসভা যারা চালান, বিভিন্ন জায়গায় তাদের জীবনযাত্রার মান যেভাবে পরিবর্তন হয়েছে বিগত 15 বছরে, মানুষ ভালো চোখে দেখেন। সিপিএম এর শেষ দিকে ঠিক যে জিনিস দেখেছিলাম, অনুজ পান্ডে, ডালিম পান্ডের বাড়ি আজও মানুষ বলেনি, একইভাবে তো বহু প্রাসাদোপম বাড়ি দেখা যাচ্ছে। ওই যে কম্পাউন্ডার কালচার, কম্পাউন্ডারকে এড়িয়ে ডাক্তারবাবুর কাছে যাওয়া যায়নি। মমতাদির কাছে গেলে রোগ সেরে যেত, ডাক্তারবাবুর ওষুধটা দিতেন। কম্পাউন্ডার গুলো যেগুলো ছড়ি ঘোরাতো, সিকিউরিটি পরিবৃত হয়ে, যারা মমতা ব্যানার্জির কাছে ঘেঁষতে দেয়নি, আজকে তারা সবার আগে পালিয়েছে। কিন্তু আবারও বলছি, এই সময়ে দাঁড়িয়েও নতুন সরকার এসছে, তার একটা হানিমুন পিরিয়ড চলবে, মানুষ এখন সবই ভালো দেখবে। কিন্তু তার মধ্যেও বেশ কিছু ঘটনা যেগুলো সামনে আসছে, সেগুলো কিন্তু খুব সুখকর নয়। পেট্রোল ডিজেলের দাম বাড়ছে, সব জিনিসের দাম বাড়ছে। আজকে যেভাবে গরিব হকারগুলোর পেটে এরকম ভাবে লাথি মারলেন, এই হকারগুলো ভোট দিয়ে এনেছেন, অবৈধ নির্মাণ ব্যবস্থা নিন, আরে তাকে তো আত্মপকারে, ফাঁসির আসামিকেও আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয়, আপনি রাতারাতি বুলডোজার দিয়ে ভেঙে দেবেন? আজকে ভাবুন, রাজারহাট নিউ টাউন, রাজারহাট নিউ টাউনে একজন নেতা, তিনি এটি স্বঘোষিত কোনো দল ফল ইত্যাদি হয়েছে আর কি, তার পক্ষ থেকে গিয়ে ফতেয়া দিচ্ছেন যে হিন্দু মহল্লায় কোনো মুসলমানের থাকা চলবে না, কেন মুসলমান আর হিন্দুর মধ্যে বিয়ে হয়েছে। মানে এটা ভারতবর্ষ, এই ভারতবর্ষের বুকে স্বাধীনতার সময় পাকিস্তানে যত মুসলমান ছিল তার থেকেও বেশি মুসলমান এই মাটিকে আপন করে নিয়েছিল। আর এই মাটি যেরকম রবীন্দ্রনাথের, এই মাটি তো মৌলানা আবুল কালাম আজাদের।
যারা এই মাটিটাকে বিভাজিত করতে চাইছে। পশ্চিমবাংলা এত সহজে বিভাজিত হবে না। হ্যাঁ, বাইনারি হয়েছে, পোলারাইজেশনে ভোট হয়েছে, কিন্তু যারাও পোলারাইজেশনে ভোট দিয়েছেন তারাও এটা মানতে পারছেন তো যে একজন মুসলমান বলে তার বাঁচার অধিকার থাকবে না, তার থাকবার অধিকার থাকবে না। এই পশ্চিমবঙ্গ কি সত্যিই চেয়েছিলেন? নিশ্চিতভাবে আজকে যখন বলছেন যে ওই দিলীপ ঘোষকে দেখলাম মাঝখানে ওই কি একটা বাইক চালাচ্ছে, রাজাবাজারে বাইক চালাচ্ছিলেন দিলীপ ঘোষ, কোথায় বাইক চালাচ্ছিলেন? আমি তো জানতাম রাজাবাজারে নাকি হেলমেট ছাড়া বাইক চালানো যায়। রাজাবাজারে সবাই কেউ নাকি বাইকে হেলমেট পরে না, তো দিলীপ বাবু কি রাজাবাজারে বাইক চালাচ্ছিলেন? কিন্তু আইন প্রণেতা, একজন মন্ত্রী, মানুষকে কি শিক্ষা দেবেন? এতদিন বলে বেরিয়েছেন রাজাবাজারে যারা থাকে তারা বাইকে হেলমেট ছাড়া বাইক চালায়, আপনি তো নিউ টাউনে হেলমেট ছাড়া কি শিক্ষা দিলেন? তাহলে আপনার সাথে বাকিদের পার্থক্য রইল কি? যদি সেই সেকশনটা খারাপ হয়ে থাকে তাহলে তাদেরকে ক্রিমিনালাইজ করে দাগিয়ে দেওয়া হচ্ছে, তা আপনি নিজে কি এক্সাম্পল দিচ্ছেন? এই প্রশ্ন মানুষ আজ তুলবে না, কারণ এখন হানিমুন পিরিয়ড চলছে, কদিন পরে তুলবে। মুশকিলটা হচ্ছে তৃণমূলের সমালোচনা করলে আবার বিজেপি হয়ে যেতে হচ্ছে। অদ্ভুত সময়টাই অদ্ভুত। আপনি সমালোচনা কাকেই করবে? যে ভালো চায় সে সমালোচনা করবে, আত্মসমালোচনা না করলে আপনি আত্মশুদ্ধিটা করণটা করবেন কোত্থেকে? যদি আত্মসমালোচনা করি তাহলে তাগিয়ে দেওয়া হচ্ছে বিজেপি। বাইনারি, পশ্চিমবঙ্গে হয় আপনি মোহনবাগান নইলে ইস্ট বেঙ্গল, তার বাইরে মোহামেডান বা এরিয়ান্স ক্লাব থাকতে পারবেন। আপনি ওয়ার্ল্ড কাপ আসছে, হয় আপনাকে ব্রাজিল হতে হবে নইলে আর্জেন্টিনা হতে হবে, আপনি চাইলেও নেদারল্যান্ডস হতে পারবেন না। মানে এই যে বাইনারি রাজনীতি, কংগ্রেস বনাম সিপিএম, সিপিএম বনাম তৃণমূল, তৃণমূল বনাম বিজেপি, তার বাইরে কোনো থার্ড অপশন থাকবে না। মানে একজন সাংবাদিক সে যদি একটা চ্যানেল ছাড়ে তাকে প্রতিদ্বন্দ্বী চ্যানেলেই যেতে হবে, সে ইউটিউব চ্যানেল খুলতে পারে না নিজের মতো করে। এই বাইনারি স্পেস গুলোকে ধ্বংস করার সময় হয়েছে এখন। সাদাকে সাদা বলো, কালোকে কালো বলো, তাতে কে কোন দল কি মনে করলো না করলো কিছু যায় আসে না। আমি তো আবারও বলছি, শুভেন্দু অধিকারী সরকার নতুন এসছে, মানুষের ম্যান্ডেট নিয়ে এসছে। 34টা সিটে আপনি এসআইআর এর বেনিফিট পেয়েছেন, তার বাইরেও অন্তত 150 সিট 70টা সিট আপনারা জিতেছেন। ঠিক আছে, মানুষই আপনাদের রায় দিয়েছে। ভালো কাজ করলে ভালো বলবো, কিন্তু খারাপ কাজ করলে সমালোচনা করতেও কিছু পাবো না। তার জন্য ভালো কাজের ভালো বললে যেরকম বিজেপি হতে হয় না, খারাপ কাজের সমালোচনা করলেও অন্য কোনো রাজনৈতিক দলের ব্র্যান্ডিং ছাড়াও সমালোচনা করা যায়। দিনের শেষে প্রত্যেক মানুষ রাজনীতি সচেতন, পার্সোনাল ইজ পলিটিক্যাল। একজন রাজনৈতিক সচেতন মানুষ হিসেবে ভালোটাকে ভালো বলবো, খারাপটাকে খারাপ বলবো, তাতে কে কি বললো কিছু যায় আসে না। দাদা, সংখ্যা তথ্য বললে দেখা যাবে এইবারে নির্বাচনে মহিলাদের ভোট যথেষ্ট কমেছে তৃণমূল কংগ্রেসের। এর কারণটা কি? আপনার অ্যানালাইসিস কি বলে? না, মহিলাদের ভোট যেরকম কমেছে দেখবেন এই বিশেষ করে যে আন্ডার এডুকেশন মাইনরিটি মহিলাদের টার্গেট করে করে নাম বাদ দেওয়া হয়েছে, এবং বিশেষ করে দেখবেন মুসলিম মহিলাদের একটা বেসিক জায়গাতে ওরা আটকে দিয়েছে, সেটা হচ্ছে মেয়েদের বিয়ের আগে নাম পদবি থাকে খাতুন। হ্যাঁ, হ্যাঁ, ধরুন, হ্যাঁ, হ্যাঁ। ধরুন একটি মেয়ে এক্সাম্পল হিসেবে তার নাম সোনালী খাতুন, বিয়ের পরে তার নাম হয়ে গেল সোনালী বিবি। এটা খুব কমন ফেনোমেনন মুসলমানদের মধ্যে। এবার আপনি প্রমাণ করবেন, কারণ বিয়ের পর তো সব সব আধার কার্ড ভোটার কার্ড সমস্ত কিছু সোনালী বিবি নামে। এবার 2002 সালের তালিকায় তার বাবা মার নাম রয়েছে হয়তো খাতুন নামে, তখন কখন বা তার বাবার নাম একটা কিছু মিয়া নামে রয়েছে। এবার তার যে বার্থ সার্টিফিকেট দেখা যাচ্ছে সে খাতুন, আর তার এখনকার টাইটেল দেখা যাচ্ছে বিবি। এবার এই বিবি আর এই খাতুন যে এক, এই অজুহাত দেখিয়ে বহু সংখ্যক মহিলার নাম বাদ দেওয়া হয়েছে, এবং বিশেষ করে মুসলমান মহিলাদের। এটা একটা অন্যতম কারণ। কিন্তু এই যে আরজিকর ইস্যু কি কোথাও কি আরজি করে ইস্যু ইম্প্যাক্ট ফেলেছে নিশ্চিতভাবে। যে অন্যায় তৃণমূল করেনি তার দায় নিতে হয়েছে সন্দীপ ঘোষের মতো এলিমেন্টকে প্রমোশনাল পোস্টিং দিয়ে। অপরাধীকে তৃণমূলের সরকারই ধরেছে 24 ঘন্টার মধ্যে, তাকে সিবিআই তদন্ত করে দেখেছে। আজকালকার যুগে বিজ্ঞানসম্মত পদ্ধতিতে তদন্তের পরে ডিজিটাল ফুটপ্রিন্ট, বায়োমেট্রিক, ফরেন্সিক, ডিএনএ স্যাম্পল ম্যাচ করে প্রমাণ হয়েছে, শিয়ালদা কোর্টে ট্রায়াল হয়েছে, সুপ্রিম কোর্ট হাইকোর্ট মনিটর করেছে, সেই অপরাধী। কিন্তু এই পুরো দায়টার অধিকাংশ তৃণমূলকে নিতে হলো রাতারাতি ওই একটি এলিমেন্টকে প্রমোশনাল পোস্টিং দেওয়ার জন্য। কেন করা হচ্ছে? সেটাই তো দল অনুসন্ধান করুক। আজকে মহিলাদের সেন্টিমেন্টটা হার্ট হলো যে তৃণমূল একে বাঁচাতে চাইছে কেন? স্বাস্থ্যমন্ত্রী তো মমতা বন্দ্যোপাধ্যায় তাহলে ছিলেন। সুপার স্বাস্থ্যমন্ত্রী কে ছিল? সেটা আজকে তৃণমূল পর্যবেক্ষণ করুক। এটা বললেই এখন বিজেপি বলে দাগিয়ে দেওয়া হবে। তৃণমূল আর বিজেপি বাইনারির বাইরেও পৃথিবী আছে। আত্মসমীক্ষা যদি আজকে না করি তাহলে আগামী দিন আরো খারাপ জায়গায় যেতে হবে না তো? রাস্তায় নামা প্রয়োজন। কিন্তু হ্যাঁ, একটা 2 তারিখ সরকার, থাকবেন মুখ্যমন্ত্রীর সাথে, মুখ্যমন্ত্রী আমি ধর্নায় তৃণমূল কংগ্রেসের কর্মী, মমতা ব্যানার্জিকে দেখে রাজনীতিতে এসেছি।
আপনার প্রথম প্রশ্নটাই কিন্তু আমি কাউন্টার করলাম যে কে বললো আমি তৃণমূল ছেড়েছি, তৃণমূল ছাড়বো কেন? আমি মনে করেছি আমার পারফরমেন্সের জায়গায় ঘাটতি হয়েছে, আমাদের বক্তব্য মানুষ গ্রহণ করেনি, তাই নতুন জেনারেশনকে সুযোগ দাও। আমি কম্পাউন্ডাররা যে সমালোচনা করে আমি মুখপাত্র টিমে, আমি বা কেন কম্পাউন্ডার হয়ে থাকবো? আমার যদি পারফরমেন্সে ঘাটতি থাকে তারপর আমি কেন মুখপাত্র টিমের কম্পাউন্ডার হব? নতুনদের সুযোগ দেওয়া হোক না। দাদা শেষ একটাই প্রশ্ন করবো, বিভিন্ন ক্ষেত্রে একটি অভিযোগ হচ্ছে আইপ্যাকের হাতে অভিষেক বন্দ্যোপাধ্যায় পুরো দলটা তুলে দিয়েছিল, সেই জন্যই হচ্ছে দলের আজকে এই অবস্থা। আপনার কি মনে হয়? আইপ্যাক আসার আগেও তৃণমূল একাধিক নির্বাচন জিতেছে। এই আইপ্যাক হারার কারণ এইবার নির্বাচনে তো আইপ্যাকের কোনো রোল ছিল না। আইপ্যাক তো কার্যত ডিফাং করে ব্লক করে দিয়েছিল। আইপ্যাক তো অফিসিয়ালি জানিয়ে ঘোষণা করেছিল নির্বাচনের অন্তত 15 দিন আগে তারা, এবং খবরও হয়েছিল, সেটা ইডি রেডের কারণেই হোক বা অন্য কোনো পারিপার্শ্বিকের চাপেই হোক। এবার তো নির্বাচনে আইপ্যাক বঞ্চ রোল প্লে করেনি। কে বলতে পারে আইপ্যাক যদি আরো অ্যাক্টিভ থাকতো তাহলে নির্বাচনের ফল আমাদের আরো বেটার হতো? আর আইপ্যাকের উপর একটা রাজনৈতিক দল নির্ভর করবে কেন? আইপ্যাক পরামর্শ দিয়েছে, ভোট কুশলী হিসেবে তারা তাদের এক্সপার্টাইজ ইউজ করার চেষ্টা করেছে। তৃণমূল কংগ্রেস লড়ে মমতা ব্যানার্জির মুখকে সামনে রেখে, লড়ে কর্মীরা। হেরেছি, হার স্বীকার করতে হবে, হার স্বীকার করে আগামী দিন লড়াইয়ের জন্য প্রস্তুত হতে হবে।